লেখিকা ডক্টর দেবানী লাহা মল্লিকের উৎসারিত আলো। কদিন বাদেই পুজো। আমাদের বাড়ির সামনের মাঠে বাস এসে পড়েছে। প্যান্ডেল বাঁধা শুরু হলো বলে এবার মাঠের পুজো ৭৫ বছরে পা দিচ্ছে। তাই এইবার কি সব থিমের পুজো হবে। মাঠের কর্মকর্তারা সারাক্ষণই এইসব বলাবলি করছে। এবারে নাকি ওদের একটা প্রাইজ পেতেই হবে। তাই আগের সব পুজোর থেকে এইবার বাজেটও বেশি। আমাদের বাড়িটা এই মাঠে ঠিক উল্টো দিকে। তাই কলকাতার পুজোর প্রস্তুতিটা টের পাই মাঠে বাস পড়ার সাথে সাথে। যেহেতু আমাদের বাড়িতেই পুজো, সেহেতু দুর্গা পুজোর কলকাতা দেখার হয়ে ওঠে না। সকলের মুখে বিভিন্ন পুজো, লাইটিং, প্রাইজ এসবের গল্প শোনা আর টিভির ছবি দেখাই সার হয় শুধু। প্রত্যক্ষ অভিজ্ঞতা কখনো তাই গড়ে ওঠেনি। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে পারি না বলে আফসোস হতো কি হতো না সেটাও ঠিক বুঝতে পারিনি। তবে আমাদের বাড়ির দুর্গাপুজো ঘিরে সারা বছর যে উৎসাহ, উত্তেজনা আর উদ্দীপনা জেগে থাকতো, সে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। স্কুল কলেজে পড়ার সময় বন্ধুরা যখন ছুটির পর বাইরে বেড়াতে যাওয়া, বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার গল্প বলতো, তখন ওদের গল্পের পরিপ্রেক্ষিতে আমাদের বাড়ির পুজোর গল্প বলতে বেশ গর্ব হতো। আমাদের বাড়ির পুজো যে আর সব পুজোর থেকে আলাদা, এই ধারণাটা শুধু আমার নয়, আমার বন্ধু বান্ধবদেরও স্থির বিশ্বাস ছিল। সকলে মিলে আনন্দ, হইচই, পুজো দেখা, অঞ্জলি দেওয়া, বিসর্জনে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, ঢাকের বাজনা, নাচ, সিঁদুর খেলা সব মিলিয়ে একেবারে অনন্য অনুভূতি। আমাদের পুজোর গল্প বারবার বলেও পুরনো হতো না। বারবারে নতুন করে অসম্ভব তৃপ্তি লাভ করতাম। আমার বন্ধুরা অষ্টমীর দিন যখন দল বেঁধে আমাদের বাড়িতে আসতো আর একসাথে আনন্দ করার পর ফিরে যেত, তখন আমার মনের মধ্যে যে কি অপরিসীম আনন্দ হতো তা ঠিক বলে বোঝানো যাবে না। মেঘনা, তোর বাড়ির সকলে কি ভালো রে? কি সুন্দর সকলের সাথে মিলেমিশে থাকে। সকলকে কত যত্ন করে আপন করে নেয়। আমরা কিন্তু পরের বার আবার আসবো। আমার বন্ধুরা যখন উচ্ছ্বসিত হয়ে বলতো, তখন মনে হতো আমি কত ভাগ্যবতী। এমন সুন্দর একটা পরিবেশে ভালো মনের মানুষদের সাথে আনন্দের দিন কাটাতে পারি। মহালয়ার আগে থেকে পরেশ দাদা বড় বড় ড্রামে চুন ভেজাতো। বাড়ি, ঠাকুর দালান সব রং হতো। কাঠের বড় জলচৌকি বেরোতো, তার উপর বসতো দুর্গা ঠাকুরের মূর্তি, তাই ওটাও রং হতো। এছাড়া সারা বাড়িময় ঝাড়া মোছা, পর্দা লাগানো, কেনাকাটা একেবারে হইচই লেগে যেত। বেশ কিছুদিন আগে থেকেই পড়ায় আর মন বসতো না। নতুন জামা কাপড়গুলো বারে বারে তোলা আর পাড়া, সকলকে কতবার করে দেখানো, অপরিসীম উৎসাহ আর ক্লান্তিহীন আনন্দ। মা থেকে থেকে সতর্ক করত, মেঘনা, স্কুল খুলে পরীক্ষা, পড়াশোনাটাও একটু কর। কিন্তু মায়ের সতর্কবাণী ধামাচাপা পড়ে যেত। পিসিমণি হাসতে হাসতে হাজির। মেঘনা, দেখ দেখ, তোর জন্য এইবার কেমন গোলাপি জামা আর গোলাপি ক্লিপ কিনেছি। তুই ভালোবাসিস তো তাই। একরাশ খুশিতে মনটা উত্তাল হয়ে উঠত। মাসিমণির জামাটাও আমার খুব পছন্দ হয়েছে জানো তো পিসিমণি। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। সে তুই যাই বলিস মেঘনা, আমাকেই কিন্তু তোকে বেশি নম্বর দিতে হবে। আমি সবসময় ফার্স্ট। পিসিমণির গলায় কপট অভিমানের সুর ঝরে পড়ত। আমি বলতাম, হ্যাঁ গো পিসিমণি, হ্যাঁ, সবার জামাই আমার পছন্দ হয়েছে। আমি কি কাউকে কম নম্বর দিতে পারি? জানো পিসিমণি, আজ আমি দাদা বৌদিদের সাথে নিউ মার্কেট যাব, জুতো কিনবো, ব্যাগ কিনবো। এইবার দাদাভাই বলেছে যা পছন্দ করব তাই দেবে। কপাল করে সব শ্বশুর বাড়ি পেয়েছে, বুঝলি, যার যা খুশি করছে। আমাদের মতো তো আর নয়। কত কাজ, কত দায়িত্ব, সব সামলে তবে পুজোর আনন্দ। আমাদের বাড়ির বউদের কাউকে তো সেভাবে কোনো দায়িত্বই নিতে হলো না। আমরা শ্বশুর বাড়ি গিয়ে অবধি শুধু আত্মত্যাগী করে গেলাম। পিসিমণি বড় বড় নিঃশ্বাস ফেলে বলতো, এসব কথার মানে তখন বুঝতে পারতাম না। সারা দুনিয়াটাই তখন ভালোয় মোড়া, ভালোবাসায় মোড়া। চোখে রঙিন চশমা। ষষ্ঠীর দিন থেকেই বাড়ি জমজমাট। বাড়ির ছেলে মেয়ে, নাতি নাতনি, বৌদিরা, ছোট কাকিমণি, ফুল কাকিমণি সকলে মিলে চলতো গান আর সাংস্কৃতিক অনুষ্ঠান। লক্ষ্মী পুজোয় সকলে মিলে নাটক হবে। সেই নাটকের নাম, চরিত্র ঘোষণা করত মেজ কাকামণি। সে এক দারুণ উত্তেজনা।
সপ্তমীর দিন সেই ঘোষণা হতো। আমি, আমার খুড়তুতো বোনেরা, দাদা দিদিরা, বৌদিরা, কাকিমণিরা সকলে মিলে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতাম নাটকের নাম আর কে কোন চরিত্র পাবে সেইটা জানার জন্য। আসলে এই ব্যাপারটা ছিল টপ সিক্রেট। সেইটা খালি মেজ কাকিমণি গ্রুপে যারা কাজ করতো তারা জানতো, যেমন ফুলদা, ফুলদি, সোনাপিসি এরা। কিন্তু এরা কেউই কোনো কথা ফাঁস করতো না। সোনাপিসি আইসক্রিমের বোকা, তাই আমি চুপি চুপি সোনাপিসিকে আইসক্রিম ঘুষ দিয়ে আমার ক্যারেক্টারের নামটা জেনে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু কিছুটা আভাস দিলেও কিছুতেই পুরোটা বলতো না সোনাপিসি। কত ছোট ছোট ব্যাপারে কত উত্তেজনা আর আনন্দ ছিল, তখন ভাবলে অবাক লাগে। একবার নবমীর দিন মেজ কাকামণি কোথা থেকে দুজন লাঠিয়ালকে ধরে নিয়ে এলো। তারা নাকি লাঠি খেলা দেখাবে। দারুণ হইচই। মাথায় লাল পাগড়ি বেঁধে, মালকোচা মেরে, ধুতি পরে, কপালে সিঁদুরে লম্বা ফোঁটা কেটে রে রে শব্দে লাঠি খেলা শুরু হলো। মেজ কাকামণি বলল, ওরা হলো জগাই মাধাই। এই জগাই তেড়ে যায় তো ওই মাধাই তেড়ে আসে। সেই হুঙ্কার আর লাঠি খেলা থামেই না। আমরাও দারুণ উত্তেজনা চেঁচামেচি করতে লাগলাম। শেষকালে জগাই মাথাইকে পেট পুড়ে খাইয়ে নতুন জামা কাপড় টাকা দিয়ে লাঠি খেলা থামানো হলো। জগাই মাথাইয়ের বড় কষ্ট, তিন কুলে তাদের কেউ নেই, লাঠি খেলার বাজার আর নেই, তাই বড় কষ্টে দিন কাটে। মেজ কাকামণির দয়ার শরীর বলল, প্রতি বছর দুর্গাপুজো নবমীর দিন তোমরা এখানে খেলা দেখাতে চলে আসবে। এই নবমীর রাতটা ছিল আমাদের কাছে একটা বিশেষ রাত। ওই যে নবমী নিশি না হইও অবসান, পরের দিনে বিসর্জন। তাই আনন্দ ফুরিয়ে যাওয়ার আগেই তাকে সকলে মিলে মুঠো করে ধরে রাখার চেষ্টা, এই আর কি। যতটা সম্ভব আনন্দ করে নিত সবাই। গানের লড়াই, স্বরচিত কবিতা, গল্প পাঠ, বৌদিদের সাথে আমাদের কুচো কাচাদের নাচ গান, দাদাদের হাস্য কৌতুক, বাবাদের ছোটবেলার পুরনো পুজোর গল্প, সব মিলিয়ে বাড়ির উঠোন আর দালান আনন্দে উথলে উঠত। ঠাকুর দালানে মা দুর্গাও যেন আনন্দে হাসত। কি পুজো, কি বিয়ে বাড়ি, কি ভাইফোঁটা, সবেতেই ছিল আমাদের বাড়িতে এক অনাবিল আনন্দের জোয়ার। ছোট ছোট পাওয়াগুলো তখন কত মূল্যবান ছিল সেটা আজ বুঝতে পারি। আমাদের সকলের কমন একজন নীলদাদু ছিল। নীলদাদু ছিল একলা মানুষ, তার তিন কুলে কেউ নেই। সকলের সব সুবিধে অসুবিধে, বিপদে আপদে নীলদাদুকে সবার আগে উপস্থিত থাকতে দেখা যেত। খুব দায়িত্ব সচেতন মানুষ ছিল নীলদাদু। কার অসুখ করেছে, নীলদাদু ঠিক সেখানে গিয়ে হাজির। কে মেয়ের বিয়ে দিতে পারছে না, নীলদাদু জামা কাপড় টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চলে গেল। কে মারা গেছে, তার শেষ যাত্রা নীলদাদু হেঁটে চলেছে। পুজোর সময় নীলদাদুর আকর্ষণটা আমাদের কাছে বেড়ে যেত খুব। তার একটা বিশেষ কারণ ছিল। দশমীর পর আমরা ছোটরা যখন সকলকে লাইন দিয়ে বিজয়ের প্রণাম করতাম, তখন অধীর আগ্রহে অপেক্ষা করতাম নীলদাদুর জন্য। নীলদাদু নিচে এসে ডাক দিত, কোথায় সব আমার ছানাপোনার দল? আর আমরা নীলদাদুর গলা শুনে হুড়মুড়িয়ে দৌড় লাগাতাম নীলদাদুকে প্রণাম করবার জন্য। কে আগে প্রণাম করতে পারে তার যেন কম্পিটিশন লেগে যেত। নীলদাদু সকলের হাতে দুটো করে টক মিষ্টি লজেন্স আর করকরে নতুন 2 টাকার নোট দিত। 2 টাকা, পরে 5 টাকা, আর তারও পরে 10 টাকা হয়েছিল। তারপর যখন আর টাকার কোনো মূল্য রইল না, মানুষের জীবন থেকে আস্তে আস্তে ভালোবাসা, মায়া, মমতা সব কোথায় হারিয়ে গেল, তখন নীলদাদুও বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো অতলে হারিয়ে গেল। তখন আমাদের নিজেদের কোনো রোজগার ছিল না। যখন যা প্রয়োজন হয়েছে পাইনি তাও নয়, আর্থিক অভাবকে বুঝতে শেখার বয়স হয়েছে ক্রমে। আজ হয়তো সকলের কাছে লক্ষ টাকা আছে, কিন্তু নীলদাদুর ওই 2 টাকা, 5 টাকা, 10 টাকার নোটের জন্য কেন যে এত মন কেমন করে জানি না। ওই নোটগুলোর মধ্যে যে আন্তরিকতার ভালোবাসা ছিল সেটা পৃথিবীর সব সম্পদের কাছে তুচ্ছ। এখন বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পেরেছি, যেসব ভালোবাসার মানুষরা একে একে পাশ থেকে হারিয়ে যাচ্ছে, সেরকম আর একটা মানুষের বিকল্প আর পাওয়া যাবে না। তাই এই আত্মকেন্দ্রিকতার যুগে নীলদাদুদের মতো মানুষরা হয়তো অচল পয়সা, কিন্তু যারা তাকে দেখেনি আর তার ভালোবাসা পায়নি, তারা বুঝতে পারবে না কত মূল্যবান সেই ভালোবাসা আর আন্তরিকতা। দশমীর দিন নানা রকম ভালো ভালো রান্না হতো বাড়িতে। অনেক নিমন্ত্রিত লোকজন সেদিনও উপস্থিত থাকতো বাড়িতে। বিরাট ছাদে মাছ ধোয়া চলছে, একপাশে চলছে আনাজ কাটা, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, পাবদা, পার্শে ছাড়াও পায়েস, মিষ্টি, নানা রকম পদ রান্না হবে। সেদিন দুপুরের ভাতের পাতে দারুণ সব আইটেম। লম্বা পাত পড়তো আর হৈ হৈ করে চলতো ভোজন পর্ব।
তার সাথে হাসি মজার বন্যা। এদিকে আমরা সবাই সময় মতো স্নান টান সেরে নতুন জামাকাপড় পরে ঠাকুর দালানে হাজির হতাম। বেলপাতার ত্রিপত্রে লেখা হবে শ্রী শ্রী দুর্গা সহায়। তারপর সেই 108 বেলপাতায় মায়ের পুজো হবে। তারপরে দর্পণে চরণ দর্শন, রাবড়ি, দই, চিড়ে, মুড়কি, মেওয়া দিয়ে মাখা হতো দধিকর্মা। সন্ধেবেলা মায়েরা বৌদিরা সবাই লাল পাড় গরদের শাড়ি পরে একগা গয়না পরে ঠাকুর বরণ করত। সকলের চোখে জল। আদরের মেয়ে 4 দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে। ঢাকের বাজনায় করুণ রাগিনীর সুর যেন গড়িয়ে পড়ত। মা দুর্গার চোখেও যেন জল। সন্ধেবেলা বিসর্জনের বাজনা, ধুনুচি নাচ, বাড়ির সকলের নাচ, আর বলো দুর্গা মাই কি জয় ধ্বনির মধ্যে দিয়ে আবার একটা আনন্দের রেশ বয়ে যেত। সিদ্ধি, সন্দেশ আর মঙ্গল ঘটের পবিত্র শান্তি জলের স্পর্শে সকল মালিন্য মুছে যেত। বিজয়া দশমীর পর যারা বাড়িতে প্রণাম করতে আসতো তাদের জন্য থাকতো বাড়িতে বানানো জিবে গজা, প্যারাকি, নিমকি, মালপোয়া, ছানার জিলিপি, ছানার পায়েস, নারকোল নাড়ু, আনন্দ নাড়ু, আরও কত কি। মা, কাকিমণি আর ঠাম্মারা মিলে পুজোর আগে থেকেই কৃত্তিবাস ঠাকুরকে সঙ্গে নিয়ে সেই সব মিষ্টি বানানোর পর্ব চলতো। সেসব মিষ্টির যা স্বাদ, যে না খেয়েছে তাকে বলে বোঝানো যাবে না। আসলে ওই সব বাড়ির তৈরি মিষ্টিগুলোতে শুধু যে ভালো উপকরণ আর হাত যশ থাকতো তা নয়, থাকতো ভালোবাসার ছোঁয়া, যা কিনতে পাওয়া যেত না। তাই এমন অসাধারণ স্বাদ হতো। আমরা আর দাদারা মিলে মিষ্টি তৈরি শুরু হওয়া থেকে কত মিষ্টি যে সাবার করে দিতাম তার আর হিসেব থাকতো না। কোজাগরি লক্ষ্মী পুজোয় সারা দালান আর উঠোন জুড়ে আলপনা দেওয়া হতো। আমি, সোনা পিসি আর বাড়ির সব ছোট ছোট আঁকিয়ে শিল্পীরা ওই দিন তাদের সমস্ত প্রতিভা উজাড় করে দিত আলপনাতে। এমন মনোযোগী ছিলাম আমরা সেই আঁকার কাজে যে বেলা গড়িয়ে যেত, মায়েরা খাবার জন্য ডাকাডাকি করত, কিন্তু কারো কানে সে ডাক পৌঁছতো না আর খিদেও পেত না। সন্ধেবেলায় জোড়া শঙ্খ আর উলুধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শুরু হতো শ্রী দাত্রী মায়ের আরাধনা। লক্ষ্মীর পাঁচালির সুরে মনে এক পবিত্র আবেশ ছড়িয়ে পড়ত। মনে হতো ছোট ছোট আলতা পা ফেলে লক্ষ্মী মা যেন দরজায় এসে দাঁড়িয়েছেন। খিচুড়ি, পায়েস আর ধূপধুনোর মিলিত গন্ধ চারদিক আমোদিত করে তুলত। মনে মনে মন্ত্র বলে সকলে মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দিত। আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারতাম না, তাই মনে মনে মাকে বলতাম, মা, আমি মন্ত্র জানি না, নিয়ম জানি না, উপোস করতেও পারি না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তবু আমি জানি তুমি আমাদের সকলের মঙ্গল করবে। মা লক্ষ্মীর কৃপায় আমাদের বাড়িতে কখনো কারো অর্থের অভাব হয়নি। বড় ঠাম্মা, মেজো ঠাম্মা, সেজো ঠাম্মা, ছোট ঠাম্মা আর মেজো কাকিমণি ছিল সব নিয়ম কানুন পালনের মাস্টার। এর মধ্যে মেজো কাকিমণি আর সেজো ঠাম্মা যাকে বলে নিয়ম কানুনে একেবারে গোল্ড মেডেলিস্ট। আর ছিল অজিত দাদা, যাকে আমাদের দাদারা আড়ালে নাম দিয়েছিল অজিত গিন্নি। সেই নিয়ে আমাদের কি হাসাহাসি। বড় বৌদির স্বাদ, বাড়িতে সব আয়োজন চলছে। অজিত দাদা ফস করে একটা নিয়ম বাতলালো, স্বাদ খাওয়ার আগে যদি কারো খিদে পায় তাহলে সে কিছু খেতে পারবে না, আবার স্বাদ খাওয়া হয়ে গেলে তারপর অন্য সময় যদি কারো খিদে পায় তাহলেও সে আর খেতে পারবে না। এ তো মহা মুশকিল। বড় বৌদির থেকে থেকেই খিদে পায়। যাই হোক, মহিলা কেন্দ্রিক অনুষ্ঠানে এমন গম্ভীর আর সূক্ষ্ম মতামত দেওয়ার জন্য দাদারা আর আমরা মজা করে অজিত দাদার নাম দিলাম অজিত গিন্নি। তারপর থেকে বাড়িতে কোনো নিয়মকানুন নিয়ে সমস্যা দেখা দিলেই আমরা বলতাম মীমাংসা করার জন্য অজিত গিন্নিকে ডাকা হোক। সমস্যা তো একটা নয়, অনেক। টেবিলের এক পাশে ভাত থাকলে পুরো টেবিলটা এঁটো, নাকি হাফ টেবিল এঁটো। আবার খাটে বসে চিকেন পকোড়া খেলে পুরো খাট, বিছানা, দেহ, মন সবই এঁটো, নাকি শুধু মুখটাই এঁটো। এইসব জটিল তত্ত্বের সমাধান একমাত্র অজিত গিন্নি করতে পারবে বলে আমাদের বিশ্বাস ছিল। একবার অজিত গিন্নি বলল, কি একটা মেয়েদের ব্রত আছে, সেটার নাম হলো কুলুই চণ্ডীর ব্রত। সেই ব্রত করলে সেদিন সারাদিন কেউ হাঁটতে বা দাঁড়াতে পারবে না, বসে বসে সব কিছু করতে হবে, এমনকি পুজো দিতেও যেতে হবে বসে বসে। এই ব্রত করলে নাকি সকলের মঙ্গল হবে। আমরা নানা ভঙ্গিতে কেমন করে বসে বসে সব কাজ করা যায় তার মহড়া দেবার চেষ্টা করতে লাগলাম। মেজো বৌদি তো হাসতে হাসতে সোফা থেকে উল্টে মাটিতে পড়ে গেল। আমাদের পেটে ব্যথা হয়ে গেল।
এই রকম আনন্দের কত উপকরণ ছড়িয়েছিল বলে শেষ করা যাবে না। সেজ ঠাম্মার একজন ভাই ছিল, সে ছিল জেনারেল মামা, মানে সকলেরই মামা। বাবারা দাদারা আমরা সকলেই তাকে মামু বলে ডাকতাম। সে মাঝে মাঝে পুজো পার্বণ ভাই ফোটাতে আসতো। শুধু আসতোই না, বেশ অনেক দিন ধরে থাকতো আর ভালো ভালো খেত, বাড়ি যাওয়ার নাম করতো না। এই মামু খুব কিপটে ছিল, কিন্তু মামুর ছিল অনেক টাকা, তবু কারোর জন্য 1 টাকাও খরচ করতে চাইতো না। আর দাদারাও ছিল এমন পাজি যে মামুকে টাকা খরচ করিয়েই ছাড়বে। মামুর ব্যাগ জুতো লুকিয়ে রেখে তার থেকে কিছু একটা খাবার খাওয়ানোর প্রমিস করিয়ে নিত। সেই নিয়ে রাগারাগি কি কাণ্ড! তোমাদের বাড়ি ছেলে ছোকরারা খুব ফিচেল। মামু রাগ রাগ মুখ করে সেজ ঠাম্মাকে অভিযোগ জানাতো। একবারের ঘটনা মনে আছে, আমরা তখন অনেক ছোট। মামুকে একবার ধরা হলো আমাদের বেড়াতে নিয়ে যেতে হবে আর আইসক্রিমও খাওয়াতে হবে। মামু অনেক গড়িমসি করে রাজি হলো, কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে আমাদের পায়ে ব্যথা করে দিল। কিছুতেই বাস অথবা ট্যাক্সিতে উঠতে দিচ্ছে না, আর কিছু খাওয়াচ্ছেও না। এই আইসক্রিম খারাপ, ওই লজেন্স খেলে পেটের অসুখ করবে। ফুচকা আবার কেউ খায় নাকি? বাড়িতে ভালো ভালো রান্না হয়েছে, ফিরেই তো খাওয়া দাওয়া। আমরা তো রেগে টং, কিছু না খেয়ে কিছুতেই বাড়ি ফিরবো না। শেষে বাড়ির নিচে গৌর দাদুর দোকান থেকে মামু হজমি গুলি কিনলো। একেই খিদেতে পেট চুইচুই করছে, অত হেঁটে হেঁটে পা ব্যথা করছে, তার উপর হজমি গুলি খেয়ে অবস্থা আরও খারাপ। এরপর বাড়িতে ঢুকে ভাত খেয়ে তবে বাঁচলাম। সেজ ঠাম্মা বলল, সে কি রে অঞ্জন, ছেলে মেয়েগুলোকে শুধু মুখে ফিরিয়ে আনলি? মামু নির্বিকার চিত্ত। তারপর দাদারা কাকিমণিরা মামুকে হজমে গুলি বলে খেপাতো, কিন্তু মামি খালি হাসতো, রাখতো না। মামু অনেক দিন না এলে আমাদের ভালো লাগতো না, জমতো না মজা। MA BEd করার পর একটা স্কুলে চাকরি পেলাম, যদিও প্রাইভেট স্কুল, তাও মাইনে খুব একটা খারাপ না। প্রথম মাইনে টাকায় বাড়ির সকলকে বিরিয়ানি খাওয়ালাম। মহা উৎসাহে সকলে মিলে বিরিয়ানি তৈরি হলো, খাওয়া হলো একসাথে। অসম্ভব আনন্দে তৃপ্তিতে মন ভরে গেল। এখন আমরা হয়তো অনেক সময় হোটেলের অনেক দামি ভালো খাবার খাই, কিন্তু সকলে মিলে বসে বিরিয়ানি খাওয়ার যে আনন্দ আর সে স্বাদ আর কখনো পাইনি। এর কিছুদিন পর অনেক বড় ঘর নামি পরিবার দেখে বাবা আমার বিয়ে দিল। ছেলের বাড়ি নিজস্ব ফার্ম, সকলেই আইন ব্যবসার সাথে জড়িত, প্রত্যেকের নিজস্ব গাড়ি, বিশাল প্রাসাদের মতো বাড়ি। বাড়ির ভেতর ঢুকলে মনে হবে হয়তো বিদেশে আছি। এ বাড়িতে সকলে পাশ্চাত্য রীতিনীতিতে অভ্যস্ত, স্বচ্ছন্দও বটে। যেন এই দেশে জন্মে একটা বিরাট অপরাধ হয়ে গেছে। খুব দুর্ভাগ্য না হলে এখানে কেউ জন্মায় না। বাড়িতে আইনের বই ছাড়া আর অন্য কোনো বই খুঁজে পাওয়া যাবে না। কয়েকটা বিদেশি বই সাজানো থাকে স্ট্যাটাস সিম্বল হিসেবে, সেসব পড়ে কেউ সময় নষ্ট করে না। ঠাকুর দেবতার ছবি তো লোয়ার ক্লাসের লোকেরা বাড়িতে রাখে। বাড়ির মেয়ে বউদের শাখা সিঁদুরের কোনো পার্ট নেই। আমাদের বাড়িতে দুর্গাপুজোর সিঁদুর খেলা ছিল দেখার মতো। অন্য পাড়া থেকেও আমাদের বাড়ির সকলে সিঁদুর খেলতে আসতো। আমার কতবার মনে হতো আমি কবে এই রকম সিঁদুর খেলবো, কিন্তু আমার এমন হাই স্ট্যাটাসের পরিবারে বিয়ে হলো যেখানে কেউ সিঁদুরই পরে না। সিঁদুর পরাটা সেখানে গেয়মি, অশিক্ষা। আমি অশিক্ষিত, মিডল ক্লাস মেন্টালিটি, তাই এইসব গেয়মিতে গা ভাসাই। আমার না আছে স্ট্যাটাস, না আছে বুদ্ধি। এইসব শুনতে শুনতে সিঁদুর খেলার মনটা কবে মরে গেল বুঝতে পারলাম না। বিয়ের পর বাড়ির পুজোয় গিয়ে 2-1বার সবার সাথে সিঁদুর খেলেও সেই আনন্দ উত্তেজনা সব নিঃশেষ হয়ে গেছে তখন। আমার ভাসুরদের প্রত্যেকের এক একটা বিশাল ফ্ল্যাট, প্রতিতলায় একটা করে পিয়ানো অথবা অর্গ্যান আছে, কিন্তু সেগুলো স্ট্যাটাস সিম্বল, কেউ বাজায় না। আমার শাশুড়ির একজন বিদেশি বান্ধবী আছেন, তিনি যদি কখনো এদেশে আসেন তো তখন এই পিয়ানোটাতে বিদেশি সুর বাজে। রবীন্দ্রসঙ্গীত বা ভক্তিগীতি শুনলে আমার শ্বশুরবাড়ির সকলের মাথা ধরে যায়। বাংলা বই, বাংলা খবরের কাগজ আবার মানুষ পড়ে নাকি? বাংলা বিষয়টাই না থাকলে ভালো হতো। সন্ধেবেলা জমিয়ে গানের লড়াই খেলা, তার সাথে মুড়ি, বেগুনি, আলুর চপ খাবার কথা এরা ভাবতেই পারে না। এরা পিৎজা, বার্গার, হ্যাম সসেজে অভ্যস্ত। মদ্যপান হলো ধনী মানুষদের জীবনের প্রতীক চিহ্ন। মদ্যপান করার ভেতর কোনো লুকোছাপার ব্যাপার নেই। বিয়ের আগে বাবাকে বলতে শুনতাম, জানিস মেঘনা, আমি আর আমার ভাইয়েরা কখনো নেশা করিনি, আমাদের বাবা দাদুরাও করেনি। মানুষ মদ খায় না, মদ মানুষকে খেয়ে নেয়। সংযমী জীবনযাপন করলে তার একটা সুফল মানুষ অবশ্যই পাবে। এমন একটা আদর্শ মনে মনে লালন করে এই মানসিকতাকে বাহন করে নিয়ে পথ চলে সম্পূর্ণ বিপরীত মানসিকতার জগতে এসে পড়লাম। এখানে অর্থ আছে, আদর্শ নেই। প্রাচুর্য আছে, ভালোবাসা নেই। দামি দামি উপহার আছে, আন্তরিকতা নেই। এখানকার উপহার দেশি না বিদেশি, দামি না কম দামি, এটাই ভালোবাসা, পরিমাপের মানদণ্ড, সুখের মাপকাঠি।
আমরা ছোট থেকে শিখেছিলাম কাউকে কোনো উপহার দিলে কোথাও যেন তার দামটা লেখা না থাকে, এটা নাকি ব্যাড ম্যানার্স। এখানে এসে দেখলাম ঠিক তার উল্টো। আমার ছোট যা কেউ কোনো গিফট দিলেই সাথে সাথে তার সামনেই দামের ট্যাগটা চেক করে নেন। যদি 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে একরকম ভালোবাসা, আর 3 বা 4 অঙ্কের সংখ্যা হলে ভালোবাসার মাত্রাটা আর এক রকম। প্রায়ই ওনাকে বলতে শুনতাম, আমি তো অমুককে ব্র্যান্ডেড জামা দিয়েছিলাম, তমুককে বিদেশি ঘড়ি দিয়েছিলাম, আর আমাকে যা দিল ভেরি ব্যাড। এরকম চিপ জিনিসপত্র আমি ইউজই করি না। খুব অবাক হয়ে যেতাম ওনার এরকম নিচ মনোভাব দেখে। আমরা একটা ছোটোখাটো উপহার পেলেও কত খুশি হতাম, আর বই পেলে তো কথাই নেই। কোনো উপহার অপছন্দের হলেও কাউকে মুখের ওপর বলিনি। মা বলেছিল, কত আশা করে ভালোবেসে কেউ কাউকে উপহার দেয়, তার মনে কষ্ট দিতে নেই। আমার শ্বশুর বাড়িতে এইসব ব্যাকডেটেড গেও মিডল ক্লাস কনসেপ্ট। তাদের বক্তব্য হলো, পছন্দ না হলে না হবে, তাকে ছুঁড়ে ফেলে নতুন জিনিস আসবে, এতে আবার এত ন্যাকামোর কি আছে। এদিকে আমার বিয়ের পর আমার বাপের বাড়ির সকলে ভাবলো মেঘনার কত ধনী উচ্চশিক্ষিত ফ্যামিলিতে বিয়ে হয়েছে। মেঘনার মতো সুখী আর কে আছে। ততদিনে 2-4 পয়সা মাইনের স্কুলের চাকরিটা শ্বশুর বাড়ির কথায় ছেড়ে দিতে হয়েছে। অবশ্য এই নিয়ে আমার বাপের বাড়ির কারো কোনো আফসোস নেই, বরং স্বামীর অঢেল পয়সা তাই চাকরি ছেড়ে দিয়েছে। এই কথাটা বলার মধ্যে তো আমার গর্ব করা উচিত বলে মনে করে তারা। বাবার কষ্ট হয়েছে, মনে মনে আপত্তির কথাটা নাড়াচাড়াও করেছে সন্তর্পণে, তবে বলতে পারেনি পাছে আমার শ্বশুর বাড়িতে কোনো অশান্তি হয়। এত বড় ধনী নামজাদা ফ্যামিলির বউ হয়ে একটা সামান্য স্কুলের মাইনে করা চাকরানি হয়ে কটা টাকার বিনিময়ে ছাত্রছাত্রী পড়াবে, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। যারা এইসব কাজ করে তারা তো কেউ মানুষ না, একমাত্র আইনজীবীরাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর সেই সমস্ত আইনজীবী এসে জড়ো হয়েছে আমার শ্বশুর বাড়িতে। তাদের সবই উন্নত শ্রেষ্ঠ টপ ক্লাস, বাকিরা নর্দমার কীট, পাতে দেবার অযোগ্য। আমার কষ্টের কথা, যন্ত্রণার কথা কাউকে বোঝাতে পারবো না, এ কথা আমি খুব ভালো করে বুঝে গেছিলাম। কেননা এ নাকি আমার দুঃখ বিলাস। বাপের বাড়ির সব পুজো পার্বণ বা অনুষ্ঠানে আমার আর এত ঘন ঘন আসা হয় না। আমার শ্বশুর বাড়ির লোকেরা এত বাপের বাড়ি আসা পছন্দ করেন না। তবু মাঝে মাঝে যে কটা দিন আমি বাপের বাড়ি আসতে পারতাম, তখন পুরনো দিনগুলোর কথা ভেবে খুব কান্না পেত। দামি শাড়ি, দামি গয়নার আড়ালে মনের অনুভূতিগুলো মাথা কুটে মরত। আমার বৌদিরা, কাকিমণিরা আমার শ্বশুর বাড়ির গল্প শুনে ওদের ব্যাপার স্যাপার দেখে ভাবতো এখন আমার এমনটাই অভ্যেস হয়ে গেছে। তাই বাপের বাড়িতে যে কটা দিন সে কটা দিন সাধারণ জীবনযাপনে হয়তো আমার কষ্ট হচ্ছে, তাই সবাই আমাকে আরও বেশি বেশি করে যত্ন করত। আমার স্বামী সেই প্রথম বছরের পর থেকে আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিল। কোন অজ্ঞাত কারণে এই সিদ্ধান্ত তা আমি আজও জানি না। অনেক জানার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সেসব আমার অর্থহীন প্রলাপে পরিণত হয়েছে। আমার বাড়ির সকলে অনেক সাধ্য সাধনা করেও ওকে এ বাড়িতে আনতে পারেনি। আমিও তারপর বারণ করে দিয়েছিলাম, বলেছিলাম, তোমাদের মান সম্মান নেই, এতবার বলার পরও যে কথা রাখে না তাকে আর একবারও এখানে আসার কথা বলবে না। আমার বিয়ের আগের পুরনো দিনগুলো কত ভালো ছিল, সেই সব সোনাঝরা দিনগুলোই ফিরে পেতে চাইতাম মনে মনে। এসব কথা কাউকে বলতে পারতাম না। এইভাবে দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। শ্বশুর বাড়ির নানা রকম নীচতা, অসভ্যতা, আত্মকেন্দ্রিকতা তখন আমার চোখে আর মনে সয়ে গেছে অনেকটা। প্রতি বছর বিবাহ বার্ষিকী, জন্মদিনে, পুজোতে অনেক দামি দামি শাড়ি, গয়না আর বিদেশি উপহারে ভরিয়ে দেয় আমাকে। সার্থক, সার্থক আমার স্বামী, সার্থক তার নাম, তার ভাবনা চিন্তা। আমি গান গাইতে ভালোবাসি, বই পড়তে ভালোবাসি, এসব কথা ও জানার, ভাবার বা বোঝার প্রয়োজন মনে করে না। খানিকটা সাউন্ড পলিউশন ঘটিয়ে হাউ হাউ করে গান গেয়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না সার্থকের কাছে। আইনের বই ঘেটে ঘেটে ওরা কেমন যন্ত্রের মতো হয়ে গেছে। সুযোগ পেলেই সময়কে কাজে লাগিয়ে কি করে আরও অর্থ উপার্জন করা যায়, আরও সুখ ঐশ্বর্য ভোগ প্রাচুর্যের বৃদ্ধি ঘটানো যায়, এইটাই ছিল সার্থকের ধ্যান জ্ঞান। সারা দুনিয়াটা লোয়ার আর মিডল ক্লাসের লোকজনে ভরে গেছে, আর এদের জন্যই ভদ্র, সভ্য, শিক্ষিত সার্থকদের মতো উচ্চবিত্ত মানুষদের জীবন ধারণে কত প্রবলেম হচ্ছে। এ কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছিল। গরিব সাধারণ খেটে খাওয়া মানুষদের প্রতি এদের এত ঘৃণা কেন ভেবে পেতাম না। এই মানুষগুলোর শ্রমেই তো উচ্চবিত্তের ভোগের উপকরণ তৈরি হয়। এরা না থাকলে তো একটা দিনও এদের চালাবার ক্ষমতা নেই। এত বাবুয়ানা, লাট সাহেবী হতো কেমন করে? কিন্তু এই সব কথা এদের কাছে পাগলের প্রলাপ। মাঝে মাঝে মনে হতো এ কোন অন্ধকার জীবনে এসে পড়লাম, কিন্তু প্রদীপের আলোটাই সবাই দেখে, তার নিচে জমাট বাঁধা অন্ধকারকে কে আর দেখতে পায়। তাই আমার ওপরের সাজ পোশাক, গাড়ি চড়ে বেড়ানো, মাঝে মধ্যে বিদেশ ভ্রমণ, গয়না পাওয়ার আধিক্য দেখে কেউ আর আমার যন্ত্রণাক্লিষ্ট মনের নাগাল পেত না।
আমার শ্বশুরবাড়িতে প্রায় প্রতিদিনই সন্ধে থেকে বসে যেত মদ্যপানের আসর। আমার স্বামীর কোর্টের বন্ধু বান্ধবরা মিলে মধ্যরাত্রি পর্যন্ত চলত খানা পিনা হই হুল্লোড়। এক এক সময় অসহ্য লাগতো আমার। সার্থকের একাধিক বান্ধবী, মদ্যপ অবস্থায় তারা কেউ সোজা হয়ে দাঁড়াতে পারত না, সার্থকের ঘাড়ের ওপর উল্টে পড়তো। সার্থকের স্বভাব চরিত্র ভালো ছিল না। এইরকম একটা অসহ্যকর পরিস্থিতিতে ওর বন্ধু বান্ধবদের সাথে হাসি মুখে কথা বলা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠত। মদের গন্ধে আমার গা গুলিয়ে আসতো। মনে হতো এক ছুট্টে কোথাও পালিয়ে যাই। রাতে আদিম কামনা চরিতার্থ করে সার্থক বেহুশ হয়ে ঘুমিয়ে পড়তো। আমার ইচ্ছে অনিচ্ছে সুখ দুঃখ বলে যে কিছু থাকতে পারে সে কথা ভাবার প্রয়োজন মনে করতো না। যখন বান্ধবীদের নিয়ে মত্ত থাকতো তখন আবার আমার কথা ওর মনেও থাকতো না। সেই সব বান্ধবীদের সৌন্দর্য, শরীরী আবেদন, স্মার্টনেসের কাছে আমি কতটা অনুপযুক্ত আর অসহ্য সে কথা বারবার করে বুঝিয়ে দিত। কোনো কুণ্ঠাবোধ করতো না। না বুঝে এমন গেও আর ব্যাকডেটেড একটা মেয়ে ঘাড়ে চেপে যাওয়াতে সার্থকের আর লজ্জা ঘেন্নার শেষ নেই। আমি সন্তান চাইলেও এত তাড়াতাড়ি সার্থক সন্তান চাইতো না। আমার তাই বেঁচে থাকার কোনো অবলম্বন ছিল না। বিকেলে এক একদিন একা একা বসে থাকতে থাকতে বাপের বাড়ির কথা মনে পড়ে যেত আমার। কেমন মন কেমন করা ব্যথা মুচড়ে উঠত মনের মধ্যে। মনে পড়তো সেজো ঠাম্মার সন্ধেবেলায় ঠাকুর ঘরে শাক বাজানোর কথা, মায়ের তুলসী তলায় প্রদীপ দেওয়ার কথা। পরি মাসি কেমন ধুনো নিয়ে সারা বাড়ির প্রত্যেকটা ঘর ঘুরতো। সেই ধুনোর গন্ধ মাখা মন কেমন করা বিকেলে কোনো দিন তানপুরা বা হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসতাম। কন করত তোরি বিনতি পেয়ার বা, মানে না মান হামারি বাদ। এক একদিন বর্ষার জলে যখন ছাদের উপর গাছপালাগুলো সবুজ আনন্দ ছড়িয়ে দিত, সারা জগৎ বর্ষার জলে স্নান করত, তখন আমি গাইতাম, সাঙন গগনে ঘোর ঘন ঘটা নিশীথ যামিনী রে, কুঞ্জ পথে সখী ক্যায়েসে যাওব অবলা কামিনী রে। সেই সব হারিয়ে যাওয়া দিনগুলো আমাকে হাতছানি দিত। আমার বিশাল শ্বশুর বাড়িটার সামনে যে বাগান, তার পাশে ছিল বাড়ির ঝি, চাকর, মালি, সরকার সকলের থাকার কোয়ার্টার। সেখান থেকে সন্ধেবেলা এক একদিন ধুনোর গন্ধ পেতাম। যেদিন বিকেলে বাগানে গিয়ে বসতাম সেদিন দেখতাম মালতী, শিখা, সন্ধ্যা মাসিরা তাদের ছোট থাকার ঘরগুলোকে কত যত্ন করে গুছিয়ে রেখেছে। ঘরে রাখা ঠাকুরের ছবিতে ফুল দিয়েছে, ধূপ ধুনো দিয়েছে। কি সুন্দর একটা লক্ষ্মীশ্রী ভাব চারদিকে। সেই ফুল, ধূপ, ধুনোর আঘ্রাণ নিতে নিতে কোন মন খারাপের রাজ্যে চলে যেতাম। মনে হতো আমার স্বপ্নের দিনগুলো কোথায় যেন লুকিয়ে পড়েছে। ধোঁয়াশার ভেতর আবছা আলোয় প্রাণপণ সে দিনগুলোকে খুঁজছি আর খুঁজছি। মনে পড়তো মায়ের গান, আমার সকল দুঃখের প্রদীপ জেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার অজান্তে আমার গাল বেয়ে উষ্ণ জলের ধারা নামতো। মা, সোনা পিসি, বাবা, দাদা ভাই, নীল দাদু সবার কথা মনে পড়তো। সেবার পুজোর আগে শুনলাম পরেশ দাদা এবার রং করতে আসবে না, ওর 10 বছরের ছোট ছেলেটা মারা গেছে। শুনে তো আমরা স্তম্ভিত, সবার খুব মন খারাপ হয়ে গেল। বাবা ফোন করলো পরেশ দাদাকে। পরেশ দাদার কি কান্না! পরেশ দাদা বারুইপুরের কাছে একটা ছোট ভাড়া ঘরে থাকতো। ছেলের জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে বলে আর নাকি ঘর ভাড়া দিতে পারছে না। কাজে যাবার মতো মনের অবস্থা নেই। পরেশ দাদার বউ মঞ্জু দিদি ছেলের শোকে শয্যাশায়ী। এইরকম পরিস্থিতিতে বাবা পরেশ দাদা আর মঞ্জু দিদিকে আমাদের বাড়ির নিচে সিঁড়ির পাশের ঘরটাতে থাকতে দিল। পরেশ দাদার বউকে বাড়ি ঠাকুরের সব কাজ করার জন্য রাখা হলো, কেননা ঠাম্মাদের বয়স হচ্ছে। বাড়ির গেটের পাশে পরেশ দাদাকে ফলের দোকান লাগাতে বলল বাবা। তারপর থেকে পরেশ দাদা আমাদের বাড়িতেই থাকতে শুরু করলো। আমার বাবা কোনো মানুষকেই ছোট করতো না। প্রত্যেকেরই মানুষ হিসেবে বাঁচার অধিকার আছে, আর প্রত্যেকেরই সম্মান পাওয়া তার ন্যায্য অধিকার। তাই মানুষ হয়ে মানুষের প্রতি শ্রদ্ধা রাখা আর তার কাজের প্রতি গুরুত্ব দেওয়াটা ছিল আমাদের বাড়ির ছেলে মেয়েদের মজ্জাগত। তাই শুধুমাত্র গরিব হওয়ার কারণে কাউকে অবজ্ঞা করতে পারতাম না। গরিব, নিম্ন মধ্যবিত্ত, কষ্ট করে দিন চালানো মানুষদের জন্য সবসময় আমার মন কাঁদত। তাই শ্বশুরবাড়ির বিরূপ পরিবেশ, অর্থ আর শিক্ষার অহংকার, মানুষকে মানুষ জ্ঞান না করা, টাকা পয়সার যথেচ্ছ অপচয়, অনিয়ন্ত্রিত উচ্ছৃঙ্খল জীবনযাপন দেখতে দেখতে আমি কেমন যেন মানসিক অবসাদগ্রস্ত হয়ে যেতে লাগলাম। কিছুই ভালো লাগতো না আমার। সকলে হয়তো ভাববে অভাব থেকে অবসাদ আসে, কিন্তু সুখ, বৈভব আর অর্থের প্রাচুর্য থাকা সত্ত্বেও অবসাদ, সে আবার কিরকম কথা। কিন্তু যেখানে প্রতি মুহূর্তে সকলের বিরূপ মানসিকতা, বিকৃত নিম্ন রুচি আর মানসিকতার সঙ্গে লড়াই করতে হয়, কিছুতেই কারোর সাথে ভাবনা চিন্তা মেলে না, আদর্শের চিহ্ন মাত্র থাকে না, সেখানে শুধু অর্থ আর বৈভব থেকে কি লাভ? অবসাদ তো সেখানে আসবেই। এই রকম একটা কঠিন সময় আমার সঙ্গে প্রগতি নামের একটা স্বেচ্ছাসেবী সংস্থার যোগাযোগ হলো।
যোগাযোগটা হলো শ্বশুরবাড়িরই একটা পার্টিতে। প্রগতি নামে এই সংস্থার অনাথ বাচ্চাদের থাকা, খাওয়া, পড়াশোনা শেখার সুন্দর ব্যবস্থা আছে। এছাড়া আছে বৃদ্ধাশ্রম। সমাজ সংসারে বিভিন্নভাবে অত্যাচারিত মহিলারাও এখানে রয়েছে। তাদের জীবনে নতুন পথের আলো দেখিয়েছে প্রগতি। এরা নানা রকম গঠনমূলক ও সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। দেশ বিদেশেও এদের অনেক শাখা আছে। এখানকার ইনচার্জ সুলগ্নাদির সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। সুলগ্নাদি আবার আলাপ করালো এই সংস্থার মূল কর্ণধার ডক্টর চন্দ্রিল ঘোষের সঙ্গে। ঝকঝকে পরিচ্ছন্ন, অগাধ জ্ঞানের ভাণ্ডার এই মানুষটিকে না দেখলে আর তার সাথে কথা না বললে বুঝতেই পারতাম না তার উদার মহৎ দৃষ্টিভঙ্গির দিকটা। গভীর ব্যক্তিত্বের এই মানুষটির সঙ্গে আমার বাবার কথাবার্তা, ভাবনা চিন্তার একটা অদ্ভুত মিল খুঁজে পেলাম। সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝ থেকেই জীবনের অপার আনন্দের মণিমুক্তগুলোকে খুঁজে বের করার নিরলস সাধনা করে চলেছেন তিনি। সেবা করে চলেছেন অসহায় মানুষদের, যাকে দেখলে মাথা আপনি শ্রদ্ধায় নত হয়ে যায়। মনের ভেতর একটা ভালো লাগার ফল্গু ধারা তীর করে বইতে লাগলো। সুলগ্নাদি আর চন্দ্রিলদার সাথে নানা রকম কথাবার্তা হলো। মনে হলো এইবার হয়তো শ্বশুরবাড়ির দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে একটু আলো বাতাস পাবো। চন্দ্রিলদা বললেন, অন্ধকারে যখন জীবনের চারদিক ঢেকে যায় তখন আলো কিন্তু হারিয়ে যায় না। আলো অন্ধকারের ওপার। অধীর আগ্রহে অপেক্ষা করে নীরবে কখন অন্ধকার একটু পথ করে দেবে আর সে তার আলোক বন্যায় সব মালিন্য ভেসে যাবে। কথাগুলো আমার মনের দুকুল ভাসিয়ে দিল কিনা বুঝতে পারলাম না। শুধু একটা অব্যক্ত ভালো লাগা ভিজিয়ে দিতে লাগলো মনোভূমিকে। এখনই শ্বশুরবাড়িতে কিছু জানাবেন না। আমি জানুয়ারি মাস থেকে প্রগতিতে যোগ দেব। এখন একদিন করে সময় করে যাব ওখানে, বললাম সুলগ্না আর ডক্টর চন্দ্রিল ঘোষকে। চন্দ্রিল ঘোষ ওনার ভিজিটিং কার্ড দিলেন। আমার মনের মেয়ে কি সরে যাবে এইবার? আমি ভাবলাম বাবার সাথে এই ব্যাপারে একটু আলোচনা করব। একদিন বাপের বাড়ি গিয়ে বাবাকে আমার মনের ইচ্ছার কথা জানালাম। বাবা বলল, অলসভাবে শুয়ে বসে সময় না কাটিয়ে মানুষের জন্য কাজ করা তো খুব ভালো কথা মেঘনা। আর কোনো ভালো কাজ করতে গেলে সকলকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, অনেক রকম সমালোচনা সহ্য করতে হয়, কিন্তু সমাজের জন্য, মানুষের জন্য যারা কাজ করে তারা কখনো পিছন ফিরে তাকায় না। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহনের মতো মনীষীদেরও কম সমালোচনা হয়নি, তবু তারা কেউ লক্ষ্যভ্রষ্ট হননি। এখনো সেই রকমই হয়। তবে আমি বলছি না তুই তাদের সমকক্ষ, কিন্তু মহৎ মানুষেরাই তো আমাদের অনুপ্রেরণা। বাবা একটা কবিতা খুব বলতো, আবার সেদিন বলল, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। কেন জানি না কথা বলতে বলতে সেদিন বাবার গলা কান্নায় ধরে যাচ্ছিল। আমারও বুকের মধ্যে কি একটা যন্ত্রণা পাক দিয়ে উঠছিল। বাবা বলল, আমি জীবনে এত মানুষ দেখেছি, এত মানুষের সঙ্গে মিশেছি, তবু তোর জন্য উপযুক্ত ঘর বর খুঁজে দিতে পারলাম না রে মা। চকচকে জিনিস দেখে সোনা ভেবে ঠকে গেলাম। একথা কেউ না জানুক, আমি খুব ভালো বুঝেছি। এই মনোকষ্টে প্রতিদিন তিল তিল করে আমি ক্ষয়ে যাচ্ছি রে মা। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর আবার বলল, তবু তো বাবা হয়ে তোকে ঘর ভাঙার কথা বলতে পারি না। মানিয়ে চলার চেষ্টা কর মা। সব দিক রক্ষা করে যা করা যায় তাই কর। আমরা সমাজবদ্ধ জীব, ইচ্ছে থাকলেও সমাজের বাইরে তো যেতে পারি না। তবু আমি তোর পাশে আছি, তুই চিন্তা করিস না মা। দেখবি ঠিক একদিন অন্ধকার কেটে যাবে, সূর্য উঠবে। আমার চোখ দিয়ে তখন অঝরে জল পড়ছে। বৌদিরাও আমার প্রগতিতে যোগ দেওয়ার ইচ্ছের কথা শুনল। শ্বশুর বাড়িতে আমার যে সমস্যাগুলো হচ্ছে বা প্রায়শই হয়ে থাকে, সেগুলো যে কোনো সমস্যাই নয়, এ কথা এক বাক্যে সকলে স্বীকার করে নিল। যাদের ধনী পরিবার, হাই স্ট্যাটাস, তাদের বাড়িতে এমনটাই তো হতেই পারে। পুরুষ মানুষ স্বাধীন চেতা তো হবেই। সকলেরই যে নাচ, গান, বই পড়া এসব ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। আর বাড়ির বউকে সকলেই একটু আগলে রাখে। সবসময় তাদের নিজের ইচ্ছে মতো চলার অধিকার থাকে না। এতে অবাক হওয়ার মতো বা কষ্ট পাওয়ার মতো কিছু তো নেই। আর বিয়ের আগে মেয়েরা যে জীবনযাপন করে, বিয়ের পর শ্বশুরবাড়ির স্বার্থে তাদের তো জীবনধারায় অনেক পরিবর্তন আনতে হয়। ছোট ঠাম্মা খুব বকলো আমাকে, বলল, তোকে কি সুখে থাকতে ভূতে গেলিয়েছে মেঘনা? মা বলল, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে গরু কিনে। বাবাই তোর মাথা খাচ্ছে মেঘনা। যখনই বাবার সাথে অত কথা, তখনই জানি একটা ঘোট পাকাচ্ছিস। শুধু শুধু অশান্তি ডেকে আনিস না মেঘনা। এখনো বাচ্চা কাচ্চা হয়নি, এমন বারমুখ মন তো ভালো নয়। আর তাছাড়া তোর অভাব তো কিছু নেই, খেয়ে পড়ে ভালোই তো আছিস। বেশি ভালো আছিস তো, সুখে আছিস, তাই দুঃখটা যে কি, অভাবটা যে কি বুঝতে পারছিস না।
এখন মনে হচ্ছে তো মা, ঠাম্মা বৌদিরা সব মূর্খ, বাজে কথা বলছে, কিন্তু একদিন বুঝবি আমরা ঠিক কথাই বলছি। পাগলামি না করে মাথা ঠান্ডা কর, ভালো বর ভালো ঘর পেয়েছিস, গুছিয়ে সংসার কর মা। আমি বললাম, মা, খেয়ে পড়ে বেঁচে থাকাটাই শুধু বাঁচা নয়, আমি যেগুলোকে ছোট থেকে বেঁচে থাকার অপরিহার্য উপাদান বলে জেনে এসেছি সেগুলোকে ওরা বেঁচে থাকার জন্য অপরিহার্য বলে মনে করে না। আমি যেগুলোকে এতদিন জীবনের আদর্শ বলে মেনে এসেছি সেগুলো ওদের কাছে ভণ্ডামি। আমি নিজের ইচ্ছে মতো কারোর সাথে মিশতে পারবো না, কথা বলতে পারবো না, গান গাইতে পারবো না, বই পড়তে পারবো না, গরিব মানুষের দুঃখে কষ্ট পেতে পারবো না। এটা কি জীবন, নাকি এর নাম বেঁচে থাকা? সকলে চুপ করে রইল। আমি আরো বললাম, ঘরে কটা বই রাখলে, বিবেকানন্দের ছবি রাখলে যে বাড়িতে জঞ্জাল বলে ফেলে দেওয়া হয়, সে বাড়িতে কি করে গুছিয়ে সংসার করব মা? নিজের মনের মতো একটা রান্নাও করতে পারি না, সব সময় অন্যের পছন্দে আমাকে চলতে হবে। সব কাজের লোকও আছে, কত আর বসে থাকা যায় মুখ বুজে? বলো বলো মা। আর বাড়ির লোকেদের সাথে কি কথা বলবো? ওরা তো কেউ কথা বলতেই জানে না। নিজের ইচ্ছে মতো যদি কিছুই না করতে পারি তো বাঁচবো কেমন করে? এ কেমন বাড়িতে আমার বিয়ে দিলে? এর থেকে বিয়ে না করে আমি ভালো ছিলাম। আমার খেতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, শুধু না আর না শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি মা। যে স্বামীকে এত প্রাণ দিয়ে ভালোবাসলাম সে তো ভালোবাসার মর্মই বুঝলো না। ও তো অর্থ দিয়ে ভালোবাসা কিনতে চায়। ওর কত বান্ধবী, আমার ঠুনকো ভালোবাসায় ওর কি আসে যায়? ওর বান্ধবীরা সার্থকের পয়সাটাই চেনে, আর সেজন্যই ওর পেছন পেছন ঘুরে বেড়ায়, আর সার্থক সেটাই পছন্দ করে। আমি আর পারছি না, আমার সব খারাপ, আমার বাপের বাড়ির সব খারাপ। সার্থক আর ওর বাড়ির লোকজন ধোয়া তুলসী পাতা। আমার বাড়ির সকলে একটা ঝড়ের পূর্বাভাস পেয়ে খুব মুশড়ে পড়ল। জানুয়ারি মাসে কাউকে কিছু না জানিয়ে প্রগতিতে যোগ দিলাম। চন্দ্রেলদা বলল, আজ প্রগতির অঙ্গনে লক্ষ্মীর পদচিহ্ন পড়ল। স্বয়ং অন্নপূর্ণা যখন হাত বাড়িয়ে দেন তখন সমস্ত অভাব পূর্ণ হয়ে যায়। আলো জ্বলে ওঠে মনে, সেই আলো তার জ্যোতিতে বাইরেকেও আলোকিত করে তোলে। আমাকে নিয়ে এত সুন্দর হৃদয়স্পর্শী কথা যে কেউ বলতে পারে, তাই মহান ব্যক্তিত্ব চন্দ্রিলদার মুখে না শুনলে হয়তো জানতেই পারতাম না। আমি চারদিক কতটা আলোকিত করলাম জানি না, তবে আমি নিজে গোধূলির অস্তমিত সূর্যের অস্তর আগে রাঙা হয়ে উঠলাম। মনে হলো জীবনটা যে এত সুন্দর, অনেক দিন সে বোধটা আমার কোথায় হারিয়ে গেছিল। অনেক দিন পর সে অনুভূতি জেগে উঠছে যেন নতুন করে। কিন্তু কথা কি লুকিয়ে রাখা যায়? আমি যে প্রগতিতে যোগ দিয়েছি কথা চাপা রইল না। শ্বশুর বাড়িতে অশান্তির ঝড় বইতে লাগলো। শাশুড়ি বলল, বিলো স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে মেয়ে আনলে এরকমই হয়। সার্থক আর তার মা মিলে আমার বাবা মা আর বাপের বাড়ির বাকিদের খুব অপমান করলো। সার্থক আমার সাথে কথা বলা বন্ধ করলো। নর্দমার কীটের মতো একপাশে পড়ে রইলাম। শ্বশুরবাড়ির সকলে কেমন অবজ্ঞা আর ঘৃণার চোখে দেখতে লাগলো আমাকে। এরপর আরও কিছুদিন আমি বাপের বাড়ি আর সমাজ সংসারের কথা ভেবে ওখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। সার্থক আর আমি ক্রমে আলাদা থাকতে শুরু করলাম। এরপর আমাদের ডিভোর্স হয়ে গেল। প্রথম কিছুদিন বাপের বাড়িতে ছিলাম, কিন্তু তারপর প্রগতিতে পুরোপুরি যোগ দিয়ে ওখানকার গেস্ট হাউসেই থাকতে শুরু করলাম। এখানকার বাচ্চাগুলো ফুলের মতো আমার চারপাশে যেন ফুটে থাকে, আনন্দে হাসিতে মাথা দোলায়। ওদের মুখের উজ্জ্বলতা আমার জীবনে ছড়িয়ে দেয় 7 রঙা রামধনুর রং। ঘরহারা মেয়েরা প্রগতির আঙিনায় ঠাঁই পেয়ে নিষ্ঠার সঙ্গে নানা রকম হাতের কাজ, সেলাই, ছবি আঁকার মধ্যে দিয়ে নিজেদের প্রতিভাকে বিকশিত করে তোলে। বুঝতে পারলাম এই সবের মাঝেই আছে অনাবিল প্রাণের তৃপ্তি, মুক্তির আনন্দ। এরাই তো দুর্গা সমাজের দশভুজা দুর্গা। এরা এক হাতে ধারণ করে অন্য হাতে অন্যায় অত্যাচারের অসুরদের নিধন করে। এই দুর্গারা তাদের সৃষ্টির আলোয় আলোকিত করছে সমাজের চারদিক। দিকে দিকে এদেরই জয়যাত্রা। এরাই আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছে, অনিত্য থেকে সত্যের পথ দেখিয়েছে। প্রগতির পথ ধরে পেয়েছি অনেক হৃদয়বান প্রকৃত মানুষকে, পেয়েছি চন্দ্রিলদাকে। আমার পাশে বট গাছের মতো ছায়া দান করে চলেছে সে। আমার উত্তাল জীবন সমুদ্রের ডাঙা নৌকার পাল নতুন করে উড়িয়ে দিতে সাহায্য করছে। আমি যে তুচ্ছ নই, হেয় নই তা বুঝিয়ে দিয়েছে। তাই আজ আমি মুক্ত। আমি আজ প্রাণ খুলে গাইতে পারি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে সেই গেহ, সেই তো তোমার গেহ। সমরঘাতে হাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।